তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিমি এবং আমি গোলাম কিবরিয়া। এই মুহূর্তে বার্তা কক্ষের সবশেষ। করোনায় আরো ৩৫ জনের মৃত্যু। অক্সফোর্ডের ৩ কোটি টিকা দেয়া হবে বিনামূল্যে, মন্ত্রিসভায় সিদ্ধান্ত। আয়কর রিটার্ন জমার সময় বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিভিন্ন মহলের দাবির মুখে সিদ্ধান্ত, জানালো এনবিআর। চলতি অর্থবছরে অপ্রদর্শিত আয় বৈধ করেছেন ৩,৩৫৮ জন, ৪০০ কোটি টাকার কর আদায়। বঙ্গবন্ধু টি-20তে বরিশালকে ১০ রানে হারালো চট্টগ্রাম। মোস্তাফিজ শরীফুলের ৩টি করে উইকেট। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো খবর। দেশে গত ২৪ ঘন্টায় ২,৫০০-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, যা গত প্রায় ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। ২৪ ঘন্টায় মারা গেছে আরও ৩৫ জন। এর মধ্যে পুরুষ ২৪ এবং নারী ১১ জন। এ নিয়ে মোট প্রাণহানি হলেও ৬,৬৪৪ জনের। ১১৮টি ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৫,৩৪২ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২,৫২৫ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬.৪৩%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪,৬৪,৯৩২ জনে। একদিনে নতুন ২,৫৪৯ জন সহ এ পর্যন্ত করোনা মুক্ত হয়েছেন ৩,৮০,৭১১ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮১.৮৯%। অক্সফোর্ডের তৈরি করোনার ৩ কোটি ভ্যাকসিন বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে একথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি আরও জানান, করোনার ভ্যাকসিন কিনতে স্বাস্থ্যসেবা বিভাগকে ৭৩৭,৭৭,৫০,০০০ টাকা বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে বসে মন্ত্রিসভার বৈঠক। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যোগ দেন মন্ত্রীরা। প্রায় ৩ ঘন্টা চলে এ বৈঠক। মন্ত্রিসভার বৈঠকে কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলা ও ভ্যাকসিন সংগ্রহের সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা হয়। অক্সফোর্ড উদ্ভাবিত করোনা ভাইরাসের ৩ কোটি ডোজ টিকা কিনতে স্বাস্থ্যসেবা বিভাগকে ৭৩৭,৭৭,৫০,০০০ টাকা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী দেশের জনসাধারণকে তা বিনামূল্যে দেওয়া হবে। মানুষ তো পয়সা দিবে না, মানুষকে তো বিনা পয়সা দেওয়া হবে। এই ভ্যাকসিন যেটা আসতেছে এটা বিনা পয়সায় দেওয়া হবে। মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী অক্সফোর্ডের করোনা টিকা সংগ্রহের পর চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে। তো WHO এর একটা প্রোটোকল আছে যে প্রথমে কারা পাবে, সেকেন্ডে কারা পাবে, এগুলো WHO করে দিচ্ছে একটা প্রোটোকল। সেই অনুযায়ী ওরা একটা প্রোগ্রাম ডেভেলপ করতেছে। এছাড়াও জাতীয় জরুরি সেবা ৯৯৯ নীতিমালা ২০২০-এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নীতিমালা অনুযায়ী ৯৯৯-এ কেউ মিথ্যা, বানোয়াট, গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য দিলে শাস্তির মুখে পড়তে হবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবার মাস্ক ব্যবহার নিশ্চিত করতে রাজধানী জুড়ে আজও অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন। ফার্মগেট, উত্তরা, কামরাঙ্গীর চর সহ 10টি স্থানে মাস্ক না পরায় 116 জনকে প্রায় 26,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মাস্ক ব্যবহার নিশ্চিত করতে আরও কঠোরভাবে আইন প্রয়োগের কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। রাজধানীর গণপরিবহনগুলোতে ন্যূনতম স্বাস্থ্যবিধিও মানা হচ্ছে না। সিট প্রতি যাত্রী ওঠানোর কথা থাকলেও গাদাগাদি করে দাঁড়িয়ে যাচ্ছেন অনেকেই। অধিকাংশ বাসেই নেই হ্যান্ড স্যানিটাইজার। তার মাঝে মধ্যে বলে ভাড়া বেশি, মানে যেটা ভাড়া বেশি সেটা তারা নিতেছে, কিন্তু দাঁড়ায় আছে কি তারা যাচ্ছে, ওদিকে তাদের খেয়াল নাই যে দাঁড়ায় যাত্রী নেওয়া যাবে না। ওরা সবসময় দাঁড়ায় প্যাসেঞ্জার নেয়। আর মাস্কের যে সচেতনতা, ওটা গাড়ি থেকে যদি বলে দেওয়া হয় যে আপনারা যদি মাস্ক না পরেন তাহলে আপনাদেরকে আমরা এখানে নেওয়া হবে না, আমরা নেব না, তাহলে কিন্তু যাত্রীরা অনেক সচেতন হয়।
রাজধানীর মার্কেটগুলোতেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ক্রেতা বিক্রেতার অনেকেই সচেতন নন করোনার স্বাস্থ্যবিধি নিয়ে। সবসময় পরে এখন গাড়িটা রাস্তার ভিতর নষ্ট হয়ে গেছে, এর জন্য তাড়াহুড়া করে বাসা থেকে বেড়াইছি, এই জন্য মানে খেয়াল নেই পড়াটার জন্য। ব্যবহার অনেক গাড়িতে আসে, অনেক গাড়ি ফালাই আড়া গেছে, কারণ এই অবস্থা। ফার্মগেটে অসংখ্য লোকজনের মাস্ক ছাড়া ঘোরাফেরার চিত্র বলে দিচ্ছে করোনার স্বাস্থ্যবিধি নিয়ে রাজধানীবাসী কতটা অসচেতন। এদের অনেককেই 100 থেকে 500 টাকা পর্যন্ত জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে নিম্ন আয়ের মানুষকে জরিমানা না করে সচেতন হওয়ার তাগিদ দিয়েছে জেলা প্রশাসন। অনেকে বিভিন্ন কারণে মাস্ক খুলছেন, এরপরে পড়তে ভুলে যাচ্ছেন। অনেকে আবার টোটালি কেয়ারলেস, মাস্ক ছাড়াই ঘুরে বেড়াচ্ছেন, সাথে মাস্কও নেই, পরার প্রয়োজনটাও বোধ করছেন না। তাদেরকেই আমরা সচেতন করার জন্য এই অভিযানটা পরিচালনা করছি। এদিকে সচিবালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, এখন থেকে মাস্ক না পরলে সর্বোচ্চ জরিমানা করা হবে। তাতেও কাজ না হলে কারাদণ্ডের বিধান কার্যকর করা যেতে পারে। এখন থেকে ম্যাক্সিমাম ফাইন করো, তারপরে না হলে আমরা ইনশাল্লাহ আরও ইনস্ট্রাকশন দিব, যাতে আমরা দেখবো আরও 7-8 দিন 10 দিন দেখবো, তারপরে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিব যে যথাসম্ভব বেশি করে ফাইন করা এবং স্ট্রং পানিশমেন্টে যাওয়ার জন্য। করোনা থেকে রক্ষা পেতে বিধি মেনে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা জেলা প্রশাসন। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যক্তিশ্রেণীর আয়কর রিটার্ন জমার সময় 1 মাস বাড়ালো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বিভিন্ন মহলের দাবির মুখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। সময় বাড়ায় সুদ জরিমানা এড়ানোর সুযোগ পেলেন লাখো করদাতা। শেষ দিন মনে করে সোমবার সকাল থেকেই রিটার্ন জমা দিতে অফিসগুলোতে ভিড় করেন করদাতারা। করোনার কারণে এবার মেলা না করে অফিসেই মাসব্যাপী বিশেষ সেবার আয়োজন করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সেবা নিয়ে তেমন অভিযোগ না থাকলেও বেশিরভাগ অফিসেই মানা হয়নি সামাজিক দূরত্ব। এখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই। সার্কেলে স্পেস এত কম, স্বাস্থ্যবিধি মানার কোনো সুযোগ নাই। এর চাইতে আমার মনে হয় যে মেলা করলেই ভালো হতো। কাউন্টার কম, কাউন্টার যদি বাড়ানো হইতো তাহলে আমরা আরো সহজভাবে দিতে পারতাম। রিটার্ন জমা শুরুর পর থেকেই এনবিআর চেয়ারম্যান দাবি করে আসছেন সময় বাড়ানো হবে না। তবে বিকেলে সংবাদ সম্মেলনে এসে নিজের সিদ্ধান্ত পরিবর্তনের কথা জানান। তিনি বলেন, সরকারি বেসরকারি অংশীদারদের আবেদন বিবেচনা করে রিটার্ন জমার সময় 1 মাস বাড়ানো হলো। এ বিষয়ে প্রজ্ঞাপনও জারি করেছে এনবিআর। বিশেষ পরিস্থিতি বিবেচনায় জাতীয় রাজস্ব বোর্ড আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা বর্ধিত করতে পারে। সেই ক্ষমতা প্রয়োগ করে আমরা ব্যক্তি 2020-21 কর বছরের ব্যক্তি শ্রেণীর করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা 30শে নভেম্বর 2020 থেকে 31শে ডিসেম্বর 2030 পর্যন্ত বর্ধিত করেছি। তবে রিটার্ন জমায় তেমন সাড়া মেলেনি। রোববার পর্যন্ত জমা দিয়েছেন মাত্র 15 লাখ করদাতা, যা গত বছরের একই সময়ের চেয়ে মাত্র 40,000 বেশি। যদিও এবার কিছু ক্ষেত্র ছাড়া টিআইএন থাকলে রিটার্ন জমা বাধ্যতামূলক। এনবিআর এর হিসাবে কর নিবন্ধন বা ইটিআইএন আছে 50 লাখের বেশি মানুষের। 50,72,000 টিআইএনধারী আছেন, তাদের সবাই তাদের রিটার্ন দাখিল করতে পারবেন এবং এর ফলে রিটার্ন দাখিল করতে না পারার সময়জনিত বা কোভিডজনিত যে প্রশ্নগুলো, তার সব সমাধান হবে। এর আগে আয়কর দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, করের বোঝার কারণে কেউ যেন অর্থ পাচার না করে সে বিষয়ে লক্ষ্য রেখে নীতি নির্ধারণ করতে হবে। কর কর্মকর্তাদের হয়রানি করার মানসিকতা থেকে বের হয়ে আসার নির্দেশ দেন এনবিআর চেয়ারম্যান। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থ বছরে 29 নভেম্বর পর্যন্ত কর দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করেছেন 3,358 জন। এ সময় কর আদায় হয়েছে 400 কোটি টাকায়। এনবিআর এর কর্মকর্তাদের সূত্রে এসব তথ্য জানা গেছে। এনবিআর এর কর্মকর্তারা জানিয়েছেন, নগদ অর্থ ও অন্যান্য সম্পদ দেখিয়ে আয় বৈধ করেছেন 3,220 জন, যা থেকে কর আদায় হয়েছে 381 কোটি টাকা। এছাড়া পুঁজিবাজারে অপ্রদর্শিত আয় বিনিয়োগ করেছেন 138 জন, যা থেকে কর এসেছে প্রায় 19 কোটি টাকা। তবে এ বিষয়ে কিছু জানাননি এনবিআর চেয়ারম্যান। বিশ্লেষকেরা বলছেন, অল্প সম্পদের মালিকরা অপ্রদর্শিত আয় বৈধ করার সুযোগ নিলেও সামাজিক অবস্থার কারণে এই সুবিধা গ্রহণ করেন না বেশি অবৈধ সম্পদশালীরা।
সেরকম কোনো টাকা কোনো বছরই সরকার পায় নাই। 2008 সালে শুধুমাত্র কেয়ারটেকার গভর্নমেন্টের সময় মিলিটারিদের ভয়ে কিছু টাকা কালেকশন হয়েছিল, বেশ কয়েক হাজার কোটি টাকা, কিন্তু তার পরবর্তীতে এটা কয়েকশো কোটি টাকা কালেকশন হয়েছে। এবছরও ঠিক একইভাবে দেখলাম যে 400 কোটির নিচে কালেকশন হয়েছে এখন পর্যন্ত। হয়তো বছর শেষে হয়তো 500-600 কোটি টাকা হতে পারে, কিন্তু সেটা কিন্তু একটা সমুদ্রের মধ্যে এক ফোঁটা পানি ফেলার মতো। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিলে সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সোমবার সচিবালয়ে এক আলোচনায় তিনি একথা বলেন। এই সমস্ত কথা বলে তারা সমাজকে বিভ্রান্ত করতে চায়। আমি আশা করব এই ধরনের বিভ্রান্তিমূলক বক্তব্য, উস্কানিমূলক বক্তব্য তারা পরিহার করবেন, এবং এটি কখনো জনগণ মেনে নেয়নি, জনগণ মেনে নেবে না। বাংলাদেশে কোনো মৌলবাদের স্থান নেই, কোনো জঙ্গিবাদের স্থান নেই। নিয়োগ বিধি সংশোধন ও বেতন বৈষম্য নিরসন সহ 4 দফা দাবিতে সারা দেশে কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। এতে দেশের বেশিরভাগ এলাকায় টিকা কার্যক্রম বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন। 10টি সংক্রামক রোগ নিয়ন্ত্রণে মা ও শিশুদের টিকাদান এবং প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য শিক্ষার জন্য কাজ করছেন 26,000 স্বাস্থ্য সহকারী। 4 দফা দাবি আদায়ে এবার আন্দোলনে নেমেছেন তারা। মঙ্গলবার থেকে চলছে কর্মবিরতি। স্বাস্থ্য সহকারীদের দাবি সংশোধন করতে হবে নিয়োগ বিধি। 16তম গ্রেডের পরিবর্তে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের নিতে হবে 11, 12 ও 13তম গ্রেডে। আমাদের দাবি না মানলে তো আমরা এরকমই করব, আমরা কোনোদিন আর কাজ করব না, আমরা তো ন্যায্য দাবি করতেছি। নিয়োগ বিধিতে আমাদের টেকনিক্যাল পদমর্যাদা চাই, আমরা আমাদের কাজের স্বীকৃতি চাই। আমরা যে টেকনিক্যাল কাজ করি সেই টেকনিক্যাল কাজের স্বীকৃতি আমরা চাই। সেখানে সারা বাংলাদেশে বিভিন্ন ডিপার্টমেন্ট বন্ধ ছিল, আমরা স্বাস্থ্য অধিদপ্তর আন্ডারে আমরা কাজ করেছি, কিন্তু আমরা আজ পর্যন্ত 22টি বছর অপেক্ষা করার পরও আমরা কোনো আমাদের ন্যায্য দাবি আমরা ফিরে পাই না। স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির কারণে দেশের 1,20,000 অস্থায়ী টিকাদান কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশিরভাগেই অনেক সেবা বন্ধ। এতে প্রতিদিন কমপক্ষে 40 থেকে 45,000 মা ও শিশু টিকা থেকে বঞ্চিত হচ্ছেন। এনাদের কর্মবিরতি, যার জন্য টিকা দিতে পারতেছে না, এই জন্য বাচ্চাকে নিয়ে ফেরত চলে যাচ্ছে বাসায়। বিশেষ করে ইপিআই কার্যক্রম অত্যন্ত ব্যাহত হচ্ছে। বেশ কয়েকটা সেশন আমরা ড্রপ হয়ে গেছে অলরেডি। সারা দেশে 9 মাস থেকে 11 বছরের নিচে প্রায় 3 কোটি শিশুকে হামরুবেলার টিকা দেয়া হবে 5 ডিসেম্বর। দাবি আদায় না হলে এ কর্মসূচিতে অংশ না নেওয়ারও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। খুব দ্রুত করোনা ভ্যাকসিন বাংলাদেশে ঢুকবে। যদি আমরা এই ক্যাম্পেইন না করি তাহলে এই করোনা ভ্যাকসিন রাখা খুব ব্যাঘাত ঘটে যাবে, রাখার মতো কোনো জায়গা নাই। আমরা অবশ্যই কাজে ফিরে যেতে চাই। সেক্ষেত্রে কর্তৃপক্ষকে আমাদের দাবির বিষয়টি তাদের বিবেচনা করতে হবে। দাবির সঙ্গে একমত হলেও স্বাস্থ্য অধিদপ্তর বলছে হামরুবেলার কর্মসূচিকে লক্ষ্য করে স্বাস্থ্য সহকারীদের আন্দোলন দুঃখজনক। স্বাস্থ্য ব্যবস্থাকে জিম্মি করে তারা দাবি আদায় করবে, এটা আমরা একেবারেই পছন্দ করছি না। তাদেরকে আমরা বুঝিয়েছি যে সামনে এমআর ক্যাম্পেইন আছে, তোমরা এই ক্যাম্পেইনটা করো, কার্যক্রম বিপিআই কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনা করো। আমরা অবশ্যই তাদের দাবি নিয়ে আমরাও কাজ করব। আগামী বছরের শুরুতে করোনার ভ্যাকসিন দেশে আসার কথা। জানা গেছে হামরুবেলার টিকা সময় মতো দিতে না পারলে করোনার ভ্যাকসিন সংরক্ষণে দেখা দিতে পারে জটিলতা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে পঞ্চম দিনের মতো স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির জেরে ভোগান্তিতে পড়েছেন সেবা গ্রহীতারা। বন্ধ রয়েছে টিকাদান কর্মসূচি, প্রসূতি সেবাসহ মাঠ পর্যায়ের স্বাস্থ্য বিভাগের সব ধরনের কার্যক্রম। বগুড়া 12 উপজেলার 27টি কেন্দ্রে সকাল থেকে কর্মবিরতি পালন করছেন স্বাস্থ্য সহকারীরা। এতে টিকা দিতে আসা অনেকেই ফিরে যায়। চট্টগ্রামের 15 উপজেলায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতির জেরে বন্ধ আছে সেবাদান কার্যক্রম। চট্টগ্রামের প্রায় 22 লাখ শিশুর টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। টাঙ্গাইলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্মবিরতি শুরু হয়। এছাড়া মানিকগঞ্জ, ঝিনাইদহ, শরীয়তপুর, নাটোর, পাবনা, লক্ষ্মীপুর সহ
বিভিন্ন জেলায় কর্মবিরতি পালন করছে স্বাস্থ্য সহকারীরা। আমরা চাই এটা যেন তাড়াতাড়ি সমাধান হয়, ওনারা যেন কেন্দ্রতে ফিরে যায় টিকে দিতে। আমাদের তো খুব অসুবিধা হইতেছে, আমরা বাচ্চাদেরকে নিয়ে আসি ফিরে যাইতেছি। আমাদের নিয়োগ বিধিতেও সমস্যা আছে, নিয়োগ বিধি সংশোধন করবেন। আমাদের 1 জুলাই থেকে আমাদের ট্রেনিং শুরু করবেন। আমাদের 3টা মেইন দাবি এবং বেতন বৈষম্য, যেটা বেতন বৈষম্য দূরীকরণ করবেন। যতদিন পর্যন্ত আমাদের জিও না হবে সে পর্যন্তই চলবে আমাদের এই আন্দোলন। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আসামিদের ডিএনএ নমুনার সাথে ঘটনাস্থলের ডিএনএ নমুনার মিল পাওয়া গেছে। রোববার ডিএনএ প্রতিবেদন শাহপরান থানার পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্যের হাতে পৌঁছেছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার ABM আশরাফুল্লাহ তাহের এই প্রতিবেদন পৌঁছে দেন। গত 1 অক্টোবর ও 3 অক্টোবর 2 দিনে এ মামলায় গ্রেপ্তার 8 জনের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। নমুনা সংগ্রহের পর পাঠানো হয় ঢাকায়। সেখান থেকে নমুনা পরীক্ষার প্রতিবেদন প্রথমে আদালতে পৌঁছায়। পরে এ প্রতিবেদন রোববার তদন্ত কর্মকর্তার হাতে আসে। আসামিদের সঙ্গে মিলেছে নমুনাও। ডিএনএ পরীক্ষা হয় মামলার প্রধান আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, শাহ মাহবুবুর রহমান রনি, রাজন মিয়া, আইনুদ্দিন, মাহফুজুর রহমান ও তারিকুল ইসলামের। গত 25 সেপ্টেম্বর এমসি কলেজে স্বামীর সাথে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয় গৃহবধূ। মামলায় গ্রেপ্তার 8 আসামির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফেনী কারা ফটকে ধর্ষণ মামলার ভুক্তভোগীর সাথে বিয়ে হওয়া আসামি জিয়াউদ্দিনকে 1 বছরের জন্য জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি M ইনায়েতুর রহিম এবং বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। আদেশে আদালত বলেছেন, জামিনে থাকা 1 বছরের মধ্যে যদি প্রতারণার কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে সে অনুযায়ী পদক্ষেপ নেবে বিচারিক আদালত। আদালত শুনানিতে বলেন, নারীবাদী সংগঠন এ বিয়ে নিয়ে যে নেতিবাচক মন্তব্য করছেন তা অনুচিত। সামাজিক ভারসাম্য রক্ষায় এ ধরনের আদেশ দেওয়া হয়েছে। এর আগে গত 19 নভেম্বর ফেনীর কারাগারে আসামি জিয়াউদ্দিনের সঙ্গে বিয়ে হয় ওই নারীর। মামলার আসামি জিয়াউদ্দিনের বাড়ি ফেনীর সোনাগাজীর 8 নম্বর চরদরবেশ ইউনিয়নের দক্ষিণ পশ্চিম চরদরবেশ গ্রামে। গত 27 মে ভোরে একই ঘরে অবস্থান করা অবস্থায় গ্রামবাসী জিয়া এবং অভিযোগকারী মেয়েটিকে আটক করে। স্থানীয়রা দুজনকে বিয়ে দিতে চাইলে ছেলের বাবা আবু সুফিয়ান মেম্বার রাজি হননি। সেদিন মেয়েটি সোনাগাজী থানায় ধর্ষণ মামলা করেন। পুলিশ একই দিন গ্রেপ্তার করে জিয়াকে, পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর বিচারিক আদালতে জামিন চেয়ে ব্যর্থ হয়ে হাইকোর্টে জামিন আবেদন করে আসামি। গত 1 নভেম্বর হাইকোর্ট ওই মেয়েকে বিয়ে করলে জামিনের বিষয়টি বিবেচনা করা হবে বলে আদেশ দেন। আদেশের পরই ফেনী জেলা কারাগারে তাদের বিয়ে হয়। রিপোর্ট উপর ভিত্তি করে মামলার গুণাগুণ সব কিছু অবজারভেশনে নিয়ে মহামান্য হাইকোর্ট আসামিকে 1 বছরের জন্য জামিন দিয়েছে। এই বিয়েতে আগেও অসম্মত ছিলাম না, কিন্তু এই সামান্য ভুল ত্রুটির কারণে হয়তো মামলার দিকে চলে গেছে আর কি। মেয়েও বারবার আবেদন করছে বিয়ের জন্য, ছিল একমত, তাই বলে আমিও একমত হয়েছি, আমিও খুশি। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিশু সোয়াইব হত্যা মামলায় 3 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 1-এর বিচারক শেখ রাজিয়া সুলতানা এর রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ফজল মুন্সি, রাজু মিয়া ও জসিম। এছাড়া নাসির উদ্দিনকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রহিম জানান, 2013 সালের 20 ফেব্রুয়ারি পাখির প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয় শিশু সোয়াইবকে। 6 দিন পর নির্মাণাধীন ভবনের পাশ থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় 13 জনের বিরুদ্ধে মামলা করা হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্যবসায়ী মুকুল হত্যা মামলায় 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এদের মধ্যে একজন পলাতক। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ রবিউল ইসলাম 6 আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। 2015 সালের জানুয়ারিতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কুপিয়ে হত্যা করা হয় মুকুলকে। রাজধানীর অপর 2 কার্যালয়ের মতো মিরপুরের BRT-এর দপ্তরেও ঘুষ লেনদেন চলে প্রকাশ্যে। দুর্নীতির টাকায় অনেক কর্মকর্তা বানিয়েছেন আলিশান বাড়ি, আছে গাড়ি, মার্কেটও। বিস্ময়কর হচ্ছে, অফিস সহকারীরা কাজ করেন শীতাতপ নিয়ন্ত্রিত বিলাসবহুল কক্ষে। দালাল চক্রের সঙ্গে যোগসাজশের অভিযোগ রয়েছে কর্মরত
আনসার সদস্যদের বিরুদ্ধেও। বশির আহমেদ 2008 সালে মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে যোগ দেন বিআরটিএতে। পরে 2014 সালে মোটরযান পরিদর্শক পদে পদোন্নতি পেয়ে জোয়ার সাহারা লাইসেন্স শাখার দায়িত্ব পান। তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য সহ নানা অনিয়মের তথ্য পেয়ে অনুসন্ধানে নামে ইন্ডিপেন্ডেন্ট টিম। পরে আশুলিয়ার জিরাবুতে বশির ও তার 3 ভাইয়ের নামে পাওয়া যায় এই 7 তলা বাড়ি, যা করা হয়েছে 3 বছর হলো। বৈষ্ণব থাকেন, বৈষ্ণবের বড় ভাই থাকেন, বিআরটিসিতে আছে, বিআরটিসির বড় অফিসার। জিরাবু স্ট্যান্ডেও রয়েছে 3 তলার মার্কেট, যার মালিক বশির ও তার 3 ভাই। এর ঠিক পাশেই নির্মাণাধীন 8 তলা ইয়াসিন প্লাজার মালিকও তারা। মালিক বশির আহমেদ, বললাম না, বশির আহমেদ। বশিরের সম্পদের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, পারিবারিকভাবেই এসব পেয়েছেন তিনি। আমার নাম ভারী মার্কেট নাই, আমার হলো যৌথ ফ্যামিলি, আমাদের ফ্যামিলি আছে। 22 অক্টোবর 2020। চোখ রাখা যাক জোয়ার সাহারা লাইসেন্স শাখার দিকে। হ্যান্ড মাইক ব্যবহার করে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার রেজাল্ট কার্ড বিলি করছিলেন এক দালাল। অথচ বিআরটি এর কর্মচারী ছাড়া কারো এই দায়িত্ব পালনের সুযোগ নেই। এ ব্যাপারে জানতে জোয়ার সাহারা অফিসে প্রবেশ করতে চায় ইন্ডিপেন্ডেন্ট টিম। গেটের সামনেই বাধা। পরে মোটরযান পরিদর্শক তানভীর আহমেদের কাছে নিয়ে যাওয়া হয়। কেন বাধা দিলেন? সামনে বলবো, বাধা দেওয়ার ক্ষমতা আছে বলে আমি বললাম। প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা নিষেধ নাই, অবশ্যই আসতে পারেন। শীতাতপ নিয়ন্ত্রিত আলিশান এই কক্ষে বসে অফিস করেন উচ্চমান সহকারী ইমদাদুল হক শামীম ও অফিস সহকারী সজীব হাসান। পদাধিকার অনুযায়ী তারা এসি রুম, সেক্রেটারিয়েট চেয়ার, টেবিল কিংবা ওয়াকিটকি ব্যবহারের সুযোগ না থাকলেও তারা তা করছেন। নানা অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে জোয়ার সাহারার এই কার্যালয়টি। এর চেয়ে ভয়াবহ দুর্নীতির চিত্র উঠে এসেছে আমাদের অনুসন্ধানে। এবার যাওয়া যাক ফিটনেস শাখার দিকে। এখানেও মাইকিং করে ফিটনেস সনদ বিতরণ করছিলেন আরও এক দালাল আরিফ। ক্যামেরা দেখে হঠাৎ উধাও তিনি। পরে হাতে নাতে ধরা হয় তাকে। এর কিছুক্ষণ পরেই একই কাজ করতে দেখা যায় এক আনসার সদস্যকে, যদিও এ কাজ তার নয়। আমি অসুস্থ। লাইসেন্সের ফিঙ্গারপ্রিন্ট দিতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে গ্রাহকদের। ঘুষের বিনিময়ে ভিআইপি পাস দিয়ে নেওয়া হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এ সময় হাতে নাতে ধরাও পড়েন একজন। অবৈধভাবে ঢুকতেছে, তারা সবাই বলতেছে যে এখানে সহকারী পরিচালক আমাদেরকে পাঠাইছে। টোকেন ছাড়া অনেকে ঢুকে যাচ্ছে, এমনকি আনসাররাও নিয়ে যাচ্ছে ভিতরে। 29 অক্টোবর বিকেল 5:30টায় মালিকানা বদলি শাখার দৃশ্য এটি। এখানে প্রকাশ্যেই চলছে ঘুষ লেনদেন। পরে ক্যামেরা দেখে সটকে পড়েন সবাই। এর ঠিক পাশের রুমেও দরজা বন্ধ করে ঘুষের লেনদেন করছেন কর্মকর্তারা। আপনার নাম কি? ফোন দিই আমি ভাইকে। অভিযোগ আছে, নিরাপত্তার দায়িত্বে থাকা বহু আনসার সদস্যও মিরপুরের এই বিআরটিএ অফিসে বসে করছেন দালালির কাজ। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডোপ টেস্টে মাদক সেবনের বিষয়ে প্রমাণিত হয় কুষ্টিয়া জেলায় কর্মরত 8 পুলিশ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। এদের মধ্যে 2 জন উপপরিদর্শক, 2 জন সহকারী উপপরিদর্শক এবং বাকিরা কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সন্দেহভাজন এবং গোয়েন্দা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে 2019 সালের মে মাসে প্রথম কয়েকজন পুলিশ সদস্যের ডোপ টেস্ট করানোর নির্দেশ দেন। পরীক্ষায় এসব সদস্যের নিয়মিত মাদক সেবনের রিপোর্ট আসে। এরপর গত 1.5 বছরে পর্যায়ক্রমে 11 জনের ডোপ টেস্ট করা হয়, যার মধ্যে 9 জনের মাদক সেবনের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এদের মধ্যে 8 জনকে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া এক সার্জেন্ট সহ 2 জনের বিরুদ্ধে তদন্ত অব্যাহত আছে। আমরা বেশ কিছু লোককে আমরা ডোপ টেস্ট করিয়েছি এবং এই ডোপ টেস্টে আমরা 10 জনকে পজিটিভ পেয়েছি। তো 10 জনকে পজিটিভ পেয়েছি, তার ভিতরে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার পরে অলরেডি 8 জনকে চাকরিচ্যুত করা হয়েছে, যার মধ্যে 2 জন সাব ইন্সপেক্টর আছেন, 2 জন এএসআই আছেন, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, আর আছে 4 জন আছে কনস্টেবল, আর 2 জনের বিভাগীয় মামলা অলরেডি ইন প্রসেস, তারা বিভাগীয় মামলা অলরেডি চলছে। ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানের বিরুদ্ধে
মাদক আইনে করা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য 7 জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। সোমবার মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিনটি ধার্য ছিল। আদালতে অভিযুক্ত আরমানকে হাজির করা হলেও সম্রাট অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকায় তাকে হাজির করা সম্ভব হয়নি। তাই সময়ের আবেদন করে রাষ্ট্রপক্ষ। ঢাকার 7ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখারের আদালত সময়ের আবেদন মঞ্জুর করে 7 জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন। এর আগে গত 20 অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েস মাদক মামলার অভিযোগপত্র আমলে নেন। এরপর বিচারের জন্য মামলাটি 7ম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলির আদেশ দেন তিনি। 9 ডিসেম্বর রাজধানীর রমনা থানায় মাদক আইনে করা মামলায় সম্রাট ও এনামুল হক আরমানের বিরুদ্ধে চার্জশিট দেয় র্যাব। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেস টিমের সবাই নারী। এই প্রথমবারের মতো প্রেস টিমের ঊর্ধ্বতন সকল পদে নারীদের নিয়োগ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছেন বাইডেন। এই দলের নেতৃত্ব দেবেন কেট বেডিংফিল্ড। তিনি আগে বাইডেনের প্রচারণার সময় গঠিত যোগাযোগ টিমের ডেপুটি পরিচালক ছিলেন। এদিকে উইসকনসিনে ভোট পুনর্গণনাতেও জয় নিশ্চিত হয়েছে জো বাইডেনের। পপুলার এবং ইলেকটোরাল ভোটে বিপুল সমর্থনে জয়ী জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রে বেশ কিছু পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছিল। এর প্রমাণ মিলল রোববার। তার আমলে হোয়াইট হাউসের প্রেস টিমের পুরোটাই নারীদের আওতায় থাকবে। প্রেস টিমের প্রধান সব পদেই নারীদের নিযুক্ত করে ইতিহাস গড়েছেন বাইডেন। প্রেস টিমের নেতৃত্ব দেবেন বাইডেনের প্রাক্তন উপপ্রচার পরিচালক কেট বেডিংফিল্ড। প্রেস সেক্রেটারি পদটি পেতে চলেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক জেন প্যাস্কি। দক্ষ অভিজ্ঞ এই দলটি কাজের ক্ষেত্রে ভিন্নতা নিয়ে আসবে এবং এ দেশকে আগের থেকে আরও উন্নত করে গড়ে তোলার দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে মনে করেন বাইডেন। এদিকে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের শীর্ষ 2 প্রেস সহযোগী হবেন সাইমন স্যান্ডার্স এবং অ্যাশলে অ্যাটেনি। এর আগে প্রথম নারী ইন্টেলিজেন্স চিফ হিসেবে এভরিল হাইন্সকে নিয়োগ দিয়ে চমক সৃষ্টি করেন জো বাইডেন। 2021 সালের 20 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন তিনি। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বোলারদের নৈপুণ্যে ফরচুন বরিশালকে হারিয়ে টানা 3য় জয় পেয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম। লিটনের 35 ও সৈকত আলী 27 কেমিওতে 151 রানের মাঝারি সংগ্রহ পায় চট্টগ্রাম। রান তারায় বরিশালকে ভুগিয়েছেন চট্টগ্রামের 2 পেসার। মুস্তাফিজ শরীফুল দাপটে 141 রানের বেশি করতে পারেনি বরিশাল। দুজনে নিয়েছেন 3টি করে উইকেট। 3 জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এখন মিঠুনের চট্টগ্রাম। আগের 2 ম্যাচে দারুণ সফল চট্টগ্রামের 2 ওপেনার, কিন্তু বরিশালের বিপক্ষে জমার সুযোগই দিলেন না সৌম্য। অধিনায়ক মিঠুনের দ্রুত বিদায়ের চাপ বাড়ে চট্টগ্রামের। লিটনের ব্যাটে যথারীতি দৃষ্টিনন্দন শট। আগের ম্যাচে 50 পেয়েছিলেন, এই ম্যাচেও তেমন কিছু ইঙ্গিত, কিন্তু মিরাজকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে ক্যাচ দেন, করেন 35। উইকেট বাঁচাতে গিয়ে শামসুর ও মুসাদ্দেক বল খেয়েছেন, সেই তুলনায় বোর্ডে রান উঠেছে কম। শামসুর 26 ও মুসাদ্দেক করেন 28 রান। জিয়াউরের ব্যাটে আসে মাত্র 2। মুমিনুলের চোটে একাদশে জায়গা পেয়ে সৈকত আলীর 11 বলে 27 রানের ক্যামিওতে ঢুকতে থাকা চট্টগ্রাম 150 পার করে। সহজ টার্গেটে বরিশালের আলসেমি শুরু। গা ঝাড়ার আগেই ফিরেছেন মিরাজ ইমন। তামিম যতক্ষণ ছিলেন ততক্ষণ আশাও টিকে ছিল, কিন্তু টি-20তে বেমানান ব্যাটিংয়ে চাপ বাড়িয়ে গেছেন। 32 বলে করেন 32। এরপর মুস্তাফিজ শরীফুলের তাণ্ডবে ম্যাচ থেকে ছিটকে যায় বরিশাল। আফিফ ছাড়া অঙ্কন ইরফানের ব্যাটে আসেনি রানের যোগান। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।